স্যার আচ্ছা, নমস্কার। নমস্কার। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনে যাচ্ছে। আচ্ছা, প্রিপারেশনের কি অবস্থা? স্যার খুব বেশি ভালো না। ঝলকের তো ভালো থাকার কথা না, কি করবেন। আচ্ছা শুনেন, আজকে একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেন হচ্ছে, কালকে যদি কারো প্রবলেম থাকে বা কোনো কিছু যদি থাকে, তারা মানে সবাই মানে বিকেলের দিকে হচ্ছে আপনার ওই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস হতে পারে আর কি। পুরোপুরি না গিয়ে প্যারালালি প্রতিটা ইজম ধরার মতো এখন টাইম নেই আসলে। কিন্তু প্রশ্নের গুরুত্ব সহকারে যার যেটা নিয়ে প্রশ্ন বা বুঝতে পারছেন না সেটা নিয়ে হয়তো একটা আলোচনা হতে পারে আর কি, কালকে বিকাল 3টার দিকে। এটা হচ্ছে ব্যাপার। বাট আজকে একটু আপনাদের প্রশ্ন নিয়ে অনেক ধরনের জটিলতা থাকে বা আহ, সবার মধ্যে দিয়ে একটা কনফিউশন, সাজেশন নিয়ে একটু কথাবার্তা বলা। এখন যেহেতু 4 তারিখ আপনাদের পরীক্ষা,
ব্যাপারটা নিয়ে একটু মানে কথা বলি আর কি। আর সবার হচ্ছে স্পিকারের জায়গাটা সবাই যদি একটু মিউট করেন তাহলে সবচেয়ে বেশি ভালো, তাহলে কথাগুলো শুনতে পারবেন অন্যরাও, বা আমারও ডিস্টার্ব হবে না। আর যদি কারো প্রশ্ন থাকে সেটা নিয়েও এটার পরে আপনারা বললেন আর কি। এখন বলেন যে রেনেসা নিয়ে কি কি পড়ছেন, মানে কি 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 মানে প্রিপারেশনটা কিরকম রেনেসা নিয়ে, প্রথম যদি রেনেসা আসে। আগেই বলে নিই যে আপনারা যদি প্রতিটা ইজম থেকে কিন্তু প্রতিটা ইজম থেকে যা যা পড়ানো হয়েছে প্রতিটা ইজমে কেই টাচ করবে, এটা হচ্ছে প্রশ্নের ধরন। তার মধ্যে যদি আপনারা যে কোনো পাঁচটাকে যদি খুব ভালো করে পড়েন তারপরেও আপনারা কমন ফেলতে পারবেন, মানে যে কোনো প্রশ্নকে। একে তো হচ্ছে ইমপ্রেশনিজম আর পোস্ট ইমপ্রেশনিজমের একটা প্রশ্ন তো অলরেডি ভাইরাল হয়ে গেছে, সুতরাং ওটা নিয়ে তো আসলে আপনাদের ভাবনা চিন্তা নাই। আর কয়েকটা ইজম থাকে, তার মধ্যে যদি চারটা ইজম পড়েন ঠিকঠাক স্লাইড অনুযায়ী, সমস্যা হওয়ার কথা না। রেনেসা নিয়ে যদি পড়তে চান তাহলে একটু ওভারঅলই পড়েন, তারপরে রেনেসার সাথে যদি পড়েন আপনারা স্কুল অফ অ্যাথেন্স আছে, লাস্ট সাফার আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন। লাস্ট সাফার যদি পড়েন, অন্যান্য যে লাস্ট সাফারের যে জায়গাগুলো, মানে অনেকেই তো ছবি এঁকেছেন, নট অনলি যে লিওনার্দো দা ভিঞ্চি ছবি এঁকেছেন তা কিন্তু না, অথবা একটা প্যারালালি বিশ্লেষণ থাকতে পারে, যদি এরকম থাকে, বুঝতে পারছেন। তারপরে ম্যানারিজম নিয়ে একটা প্রশ্ন থাকে, ম্যানারিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিস্ট হচ্ছে এল গ্রেকো, তাকে নিয়ে একটু ভালো পড়াশোনা করেন, তার ইমেজ গুলো নিয়ে যদি পড়েন তাহলে ভালো। ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইমেজ গুলো আছে সেগুলো সম্পর্কে ভালো করে জানেন তাহলে সবচেয়ে ভালো। যে কোনো ইমেজই আসতে পারে, তার সাথে হয়তো বা কোনো পার্থক্যও আসতে পারে, যে ম্যানারিজমের সাথে যদি রেনেসার পার্থক্য আসে, ইমেজ ভিত্তিকে পার্থক্য আসবে। তবে এল গ্রেকোটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মানে ম্যানারিজম আর্টিস্টের মধ্যে। হ্যাঁ স্যার। বলেন সুপ্রিয়। হ্যালো হ্যাঁ, স্যার, ওই দ্য রিজারাকশনের ছবিটাতে একটা বডি দেখা যায় যে নিচের দিকে পড়ে আছে, এই বডিটা অ্যাকচুয়ালি স্যার কে? এটা স্যার একটু কনফিউজড হয়ে গেছি। স্লাইড দেখতে হবে যে কোন। দ্য রিজারাকশন, ওই যে হচ্ছে যীশু খ্রিস্টের, মানে ওইটাকে বলা হয় উনি মৃত্যুর পর যে স্বর্গের দিকে উঠে যাচ্ছেন। আচ্ছা, ছবিটার ইমেজ দেখে তাহলে একটু বলতে পারলে ভালো আর কি। যাই হোক, আমি তাহলে একটু মানে লিখে রাখি, কোড করে রাখি, তারপরে সেটা নিয়ে দেখি যে কথা বলা যায় কিনা। বা ইমেজটাও শেয়ার করতে পারেন সুপ্রিয়, তারপরে যার যে কথা সেটা বললেন আর কি। আরেকটা হচ্ছে আপনাদের নিউ ক্লাসিক্যালের সময়, নিউ ক্লাসিক্যালের আর্টিস্ট যারা আছে হয়তো একটা ইমেজ ভিত্তিক না থাকলেও একটা প্যারালালি একটা ব্যাপার থাকতে পারে আর কি। তার মধ্যে হচ্ছে অ্যাঞ্জেলিকা কাফম্যানের ব্যাপারটা পড়তে পারেন, জ্যাকলি দাভিদটা খুব ইম্পর্টেন্ট। এগুলো তাদের এই আর্টিস্টদের ছবিগুলো একটু দেখেন, বুঝতে পারছেন। স্যার আর কাফম্যানের কি কোন ছবিটার কথা বলছেন বুঝতে পারিনি। আমি বললাম অ্যাঞ্জেলিকা কাফম্যান আর জ্যাকলি দাভিদ গুলোর ছবিগুলো দেখতে পারেন, কোন ছবিটা সেটা তো বললে তো ও বলেই আচ্ছা, ফেললাম। জি স্যার, সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি কি বলছিলেন। ঠিক আছে, মানে সেটাই বললাম আর কি, মানে দুইজন আর্টিস্টকে একবার দেখেন আর কি, যে তাদের মানে টোটাল বিষয়গুলো নিয়ে একটু দেখেন। আর রিয়েলিজমের মধ্যে দিয়ে গুস্তাভ কুরবে আছে, মিলেট আছে, স্টোন ব্রেকার গুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে থ্রি ক্যারেজ যেটা মানে আপনার আহ আমাদের যেই যেটা থ্রি ক্যারেজের যেই চিত্রটা সেটা আপনি দেখতে পারেন আর কি। এইসব ছবির মধ্যে দিয়ে আর
আর কোনগুলো আছে? বেসিক্যালি মিলেটটাকে একটু দেখেন আর কি, মিলেটের ইয়েটা তো খুব গুরুত্বপূর্ণ। মিলেট আর হচ্ছে পূর্বেরটা একটু দেখলেন আর কি, মানে টোটাল ইমেজটাকে যতখানি পারেন রিড করেন, কারণ টোটাল তো আসলে দুইজনে প্রশ্ন করে, তো একটা ফ্ল্যাট প্রশ্নটাই থাকার পসিবিলিটিস আবার বেশি হতেও পারে, মানে ইমেজ ভিত্তিক থাকবে কিন্তু খুব কমও থাকতে পারে আর কি ইমেজ ভিত্তিক, কারণ এটা তো আসলে ডিপেন্ড করে। এখন আরেকজন কি প্রশ্ন করেছে তা জানি না, কিন্তু ফ্ল্যাট টাইপের প্রশ্ন হওয়ার সময়। আর রোকোকো থেকে আপনারা টিকাগুলো দেখতে পারেন, মানে টিকা ছোট ছোট, রোকোকো তো খুবই ছোট চ্যাপ্টার, রোকোকো থেকে আপনার টিকা আসতে পারে বেশি আর কি, হয়তোবা প্যারালালি ব্রড কোশ্চেন না আসলেও টিকাটা খুব গুরুত্বপূর্ণ রোকোকো থেকে। রোকোকোর ইমেজ গুলো একবারই কম, সেগুলো নিয়ে এত বেশি কথা বলার কিছু নাই। আহ আর স্কাল্পচার নিয়ে তো একবার বলেছিলাম, স্কাল্পচারের জায়গা থেকে স্কাল্পচার হয়তো বা একটা দুটা থাকে, ব্যারকটা খুবই ইম্পর্টেন্ট থাকে স্কাল্পচারের ক্ষেত্রে, এবং ব্যারক স্কাল্পচারের সাথে হয়তো বা ইমপ্রেশনিস্ট স্টাইলের একটা স্কাল্পচারের সাথে তুলনামূলক একটা পার্থক্য জায়গা হতে পারে। আর ছোট ছোট যেগুলো লাস্টে পড়িয়েছিলাম, যে অংশগুলোকে আর কি পরের দিক দিয়ে, মানে ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম বা রিয়েলিজম থেকে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো থেকে ছোট ছোট করে যেগুলোকে আসলে পড়ানো হয়েছে গুরুত্ব সহকারে, সেই অংশগুলো একটু দেখতে পারেন। সেগুলো একটু মানে টিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেমন হচ্ছে দ্য লিবার্টি লিডিং অফ দ্য পিপল, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা টিকার মধ্যে দিয়ে আপনি আসতে পারেন। টিকা তো তিনটা দিতে হয়, তো মোটামুটি রোকোকো আর ইমপ্রেশনিজম বা পোস্ট ইমপ্রেশনিজমের মধ্যে দিয়ে একটু থাকার চেষ্টা করুন, দেখবেন যে কিছু পেয়ে যাবেন ছোট আকারে। এটা হচ্ছে বেসিক্যালি রেনেসা ম্যানারিজম সম্পর্কে তো বললাম। কি বাদ গেল? ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যালের সময়ও একটু দেখতে পারেন। নিউ ক্লাসিক্যালের জায়গা থেকে ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যালের মধ্যে একটা পার্থক্য মানে আসবেই, বা আসার সম্ভাবনা বেশি, সেটা ইমেজ দিয়ে থাকুক আর যেভাবেই থাকুক, বুঝতে পারছেন? আর তো তেমন একটা কোনো কিছু নাই, মোটামুটি দেখেন অনেকখানি সংক্ষিপ্ত নিয়ে কথা বলি নাই, মানে যেহেতু একটা মানে প্রশ্নের কথা বলেছিলামই আপনাদের, তো সেটা নিয়ে আর কোনো প্রশ্ন মানে রাখার তেমন একটা জায়গা ক্রিয়েট করে না। মোটামুটি সবগুলো ইমেজকে কিন্তু মানে প্রিজম গুলোকে টাচ করছে। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা যে মানে মোটামুটি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তো মানে লিখছেন, লিখে লিখে নিয়েছেন তো, তাই না? জি স্যার। জি স্যার, লিখেছি। এখন কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ, আমার প্রশ্ন আছে। দেবা স্যার বলেন। আমাদের তো বারোকে স্যার অনেকগুলো পেন্টিং পড়িয়েছিলেন, তাহলে কি স্যার আমরা বারোকের পেন্টিং কি আসলে মানে বড় প্রশ্নের ক্ষেত্রে কি আসতে পারে, মানে ব্রড কোশ্চেনে কম্পারিজন বা না আসার কোনো কিছু নাই তো, আরেকজন যদি প্রশ্ন করে না আসার কিছু নাই, আমি তো আপনার জায়গা থেকে প্রশ্ন, শর্ট প্রশ্ন করে কিছু প্রশ্নের কথা বললাম যেটা দিয়ে আপনি মেকআপ করতে পারেন, তাই না? ব্যারকের না থাকা তো, ব্যারক তো অনেক বিশাল বড় চ্যাপ্টার হলেও সেটা আবার যেটা হয় যে প্রতিটা চ্যাপ্টার থেকেই তো আপনার প্রশ্ন করতে হয়, কত বড় প্রশ্ন করবেন, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। And প্রতিটা জায়গা থেকে টাচ করতে হয় আর কি। And ব্যারক থেকে আসলে কয়টা থাকবে, একটা কি দুইটা থাকবে, দুইটা হার্ডলি থাকতে পারে, কিন্তু সেটা কি রকম থাকবে সেটা পার্থক্য থাকতে পারে। আমি যে ব্যারক নিয়ে কথা বলছি সেটা ব্যারকের শৈলীগত দিক থেকেই কথা বলছি, একটা হচ্ছে স্কালচার থেকেও কথা বলছি, আবার ব্যারকের সাথে আপনার আহ ইয়ের সাথে নিউ ক্লাসিজমের সাথেও একটা মানে পার্থক্য, তাই না? মানে ব্যারকের সাথে নিউ ক্লাসিক্যালের জায়গাটা কি? আমরা তো আসলে ক্লাসিক্যালের সাথে ব্যারককে রিপ্রেজেন্ট করি, কিন্তু নিউ ক্লাসিক্যালের সাথে আসলে ব্যারকের পার্থক্য জায়গাটা কি? তখন তো পার্থক্য জায়গা যখন বলতে যাবেন তখন পেন্টিং নিয়ে কথা বলতে হবে বা ওভারঅল কথা বলতে হবে, তখন মোটামুটি পেন্টিং যদি আপনি না জানেন তাহলে তো আপনি লিখতে পারবেন না।
কিন্তু স্পেসিফিক পেইন্টিং নিয়ে আসা বা ব্যাপারগুলো তো খুব মুশকিল। তার মধ্যে রেমব্রান্ড খুব গুরুত্বপূর্ণ ব্যারক পিরিয়ডে। রেমব্রান্ড খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বার্মিয়ার আছে, বালাসকুইজ আছে, সেখানে সেগুলো দেখতে পারেন। এরা বেশ মানে ব্যারক পিরিয়ডের সবচেয়ে উল্লেখযোগ্য আর্টিস্ট। সেগুলো নিয়ে একটু মানে আলোচনা করতে পারেন। মানে সব দিকে মোটামুটি আপনার টাচ থাকতে হবে। আর যেহেতু সবই পড়ানো হয়েছে আপনাদের করলাম আর কি, যেহেতু মোটামুটি একটা প্রশ্নের জায়গা আসছে, প্রশ্নের জায়গা সম্পর্কে আপনার একটা আইডিয়ার জায়গা তৈরি হয়েছে, সে কারণেই স্যার আর আর্টিস্ট আর্ট, হ্যাঁ বলেন সুপ্রিয়। স্যার ওই যে ছবিটা কি শেয়ার দেবো? হ্যাঁ একটু শেয়ার দেন। স্যার এটা স্যার আচ্ছা, হুম, কি হয়েছে বলেন। স্যার এই যে নিচে যে ফিগারটা পড়ে আছে, মানে ইয়োলিশ যে ফিগারটা পড়ে আছে, হুম, স্যার এটা অ্যাকচুয়ালি কি? টোটাল মানে এটা অ্যাকচুয়ালি কে বলতে, এটা কি মানে কোথাও পাচ্ছেন যে জেসাসকে রিপ্রেজেন্ট করছে? না স্যার, ওই যে ওই জায়গায় কনফিউজ হয়ে যাচ্ছে। না, জেসাসকে কোনো কিছু রিপ্রেজেন্ট করছে না। জেসাসের জায়গাতেই আধ্যাত্মিক ভাবেই ভাসমান অবস্থায় আছে। আশেপাশে যারা আছে তারা জেসাসকে কেন্দ্র করেই সাধারণ জনগণই আছেন, বুঝতে পারছেন? এবং Yes, sir. জায়গাগুলো যদি খেয়াল করেন সেটা হচ্ছে একটু ইনব্যালেন্স টাইপের, এবং হুটহাট করে যে ফিগারগুলোকে ঢুকছে সেটার মধ্যে হাতছাড়া ব্যাপার আছে। মানে আসলে স্টাইলের জায়গাটা আসতে পারে, যে ম্যানারিজমের স্টাইলের জায়গাগুলো আসলে কি, বা কিভাবে আসলে ফিগারগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং ফিগারতে ম্যানারিজমের ফিগারের মধ্যে দিয়ে যেটা আছে সেটা হচ্ছে দেখবেন অনেক গ্যাদারিং আছে, কিন্তু ফিগারগুলোকে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা সেটা কিন্তু খুব ভালোভাবে নেই। নিশ্চয়। মানে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, কিন্তু সেখানে সুন্দরভাবে উপস্থাপনের কোনো ব্যাপার স্যাপার নেই। দেখবেন যে ইমব্যালেন্স, এবং ক্যানভাসের মানে খুব কর্নার থেকে একটা ফিগার ঢুকছে নাহলে বের করে, কিন্তু ওরা এটা ইচ্ছাকৃত ভাবে এটা করছে। তার করার পিছনে হচ্ছে যে ওই যে বললাম যেটা, সেটা হচ্ছে আপনার আধ্যাত্মিকতার দিকে ফিরে যাওয়া। তার মধ্যে দিয়ে যখন ধর্ম সম্পর্কে আপনি যখন প্রচারণার দিকে যাবেন, বা ধর্মটাকে যখন আবার আঁকড়ে ধরার চেষ্টা করবেন, তখন ধর্মের মেন মাহাত্ম্যর ব্যাপারটাই হচ্ছে আপনার লোকজনকে জানানো, বোঝানো। তখন সুন্দর ছবি হলো কি হলো না, বা সুন্দর ছবি হওয়ার জন্য যে গুণাগুণ থাকা দরকার, সেই গুণাগুণকে তারা কি করে উপেক্ষা করে অন্য দৃষ্টিকোণের দিকে যায়, একটা ন্যারেটিভ দৃষ্টিকোণের দিকে যায়, যেখানে দরকারই শুধু হচ্ছে আপনার ইমেজটা তৈরি করা হচ্ছে, ভিজুয়াল যারা থাকবে ধর্ম শিক্ষা দেওয়ার একটা প্রবণতাটা থাকে, বুঝতে পারছেন? যার কারণে এই যে ঘটনাটা ব্যাপারটা তৈরি হয়, সেই ব্যাপারটার মধ্যে দিয়ে অত বেশি ব্যাপার গুলো অত জোরালো থাকে না। যে পেন্টিং এর যে এইরকম রেনেসার সময় যেরকম একটা সুসংগঠিত ভাবে তৈরি হওয়া, বা কম্পোজিশন নিয়ে চিন্তা করা, বা সেন্সটাকে নিয়ে যে চিন্তা করার ব্যাপার, সেটা তেমন একটা পাওয়া যায় না ম্যানারিজমের সময়। কিন্তু তারা Yes. এলোভেরেটে যেটা করে, হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। ব্যাপার ছিল আপনার রেনেসার আগে, মানে মধ্যযুগীয় সময় যেটা আর কি বলছি, সেটা হচ্ছে বাইজেন্টাইনের সময় যেটা বলছি, সেই বাইজেন্টাইনের সময় দেখবেন যে রিপ্রেজেন্ট করার ব্যাপারটা ছিল হচ্ছে আপনার হ্যালো দিয়ে রিপ্রেজেন্ট করা। এবং তিন তরত্ব যদি আপনি কাজ দেখেন, তিন তরত্বের কাজের মধ্যে দিয়েও কিন্তু একটা ম্যানারিজমের বেশ ভালো ইনফ্লুয়েন্স আছে। এবং তিন তরত্বের কাজের ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে দেখবেন এল গ্রেকো টেকো যারা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে তিন তরত্বকে নিচ্ছে।
তিনতরের মধ্যে দিয়ে যেমন হ্যালোর একটা ব্যাপারও ছিল, তেমন ফিগার গুলো একটু লম্বাটে এবং ফ্যাকাশে টাইপেরও ছিল। এদের কাজের মধ্যে দিয়েও দেখবেন একটা মৃত ফ্যাকাশে ব্যাপার আছে, রক্ত সঞ্চালনের ব্যাপারটা কিন্তু তেমন একটা নেই। বুঝতে জি পারছেন? স্যার। থ্যাংক ইউ তারপর স্যার। আমি এটা একটু তারপর আমি আপনাকে এটা একটু দেখে নিই, আবার একটু আমাকে দেখতে হবে মানে টোটাল আরো কোনো ইনফরমেশন আপনাকে দেওয়া যায় কিনা। জি স্যার। বুঝতে পারছেন? আর কালকে একটু প্রিপারেশন নিয়ে আবার আপনাদের এখানে যেতে হবে আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার, আর তো তেমন একটা কারণ প্রশ্ন থাকার কথা না, যে মোটামুটি তো আপনারা একটা প্রিপারেশন ভালো নেওয়ার কথা। আর আর্টিস্ট নিয়ে কিছু একটা বলতে চেয়েছিলাম কোন আর্টিস্ট? স্যার, মানে আর্টিস্টের ইম্পর্টেন্স সম্পর্কে, মানে কোন কোন টাইমে এরকম একটা কিছু বলতে চেয়েছিলেন সুপ্রিয়, তার কোশ্চেনের আগে। তা তো মাথা থেকে হারিয়ে গেছে, আবার মনে করিনি। কোন আর্টিস্টের কথা বলতে চেয়েছিলাম মনে পড়ছে না। যা বলা হয়েছে তা থেকে তো মোটামুটি কি আপনারা কি মানে লিখতে পারবেন না? ঝলকের কি অবস্থা? ঝলক তো একবারে অবস্থা বেশ খারাপ। ঝলকের কি অবস্থা? ঝলক কি বুঝতে পারছেন না? স্যার দিচ্ছি ফার্স্ট মোটামুটি বর্তমান স্যার হ্যাঁ, চলতে আছে স্যার। বলছি যে এখানে কথা কম বলার জন্য, ওখানে যাই কাজ করতে পারতেছি না। আর যে বিয়ের কথা যেটা বললাম এটা তো বলেছি, আবার এটা বলার দরকার নেই। রাফ অফ দ্য মেডুসা যেটা, সেটা তো বলেছি যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটা কি সবাই মোটামুটি ভালো মতো আয়ত্ত করেছেন কি নাকি জানেন? জি স্যার, করেছি, এটা অনেক মানে মনোযোগ দিয়ে আয়ত্ত করেছি স্যার। আচ্ছা, আর কি কি দেখবেন? আর তো মাথায় ইমেজ যেগুলো ঘুরতেছে, আচ্ছা ডেথ অফ সক্রেটিসটাও দেখেন, এটা ইম্পর্টেন্ট। ডেথ অফ সক্রেটিসটা খুব গুরুত্বপূর্ণ। আর্টিস্ট স্টুডিও খুবই গুরুত্বপূর্ণ। বালাসকিউজের আপনার স্টুডিওটা দেখলেন, স্টুডিও ভিত্তিক যে কাজগুলো সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সহকারে আসতে পারে। যাই হোক, এই পর্যন্ত প্রশ্ন ইয়েটা থাকুক, আপনারা একটু পড়তে থাকেন, দেখেন কি অবস্থা। মোটামুটি তো প্রশ্নের অ্যান্সার দিতে হবে হচ্ছে আপনার 5টা, প্রশ্ন থাকবে 10টা, তার মধ্যে ইনক্লুডেড টিকাটা থাকে। টিকাটা বাধ্যতামূলক না, টিকাটা কখনো বাধ্যতামূলক করা হয় না, যারা টিকা দিতে চায় তারা টিকা দিতে পারে। যে বা স্যার কোনো প্রশ্ন বলেন। স্যার এই আমাদের যে বা মানে সানফ্লাওয়ার নিয়ে যে স্যার বলছিলেন বা ভ্যান গগের স্টারি নাইট নিয়ে স্যার, এগুলা কি টিকা হিসেবে আসতে পারে নাকি বড় ব্রড কোশ্চেন? যে কোনো কিছুতেই আসতে পারে। ভ্যান গগের হচ্ছে যে আইরিস যে সিরিজটা আছে ওইটা নিয়ে যদি আগামীকালকে আরেকটু বলতেন বা আজকে। কোনটা? আইরিস যে সিরিজ পেন্টিং গুলো আছে, ওই যে আইরিশ লিলি। স্যার হচ্ছে যে আইরিশ ফ্লাওয়ার ল্যান্ড যেটা আর কি, ভ্যান গগের হ্যাঁ, যেটা। হ্যাঁ সেটা আইরিশ লিলি যেটা আর কি। হ্যাঁ সেটা তো আলাপ আলোচনা করতে, হ্যাঁ আজকে একটু করা যেতে পারে। আইরিশ লিলির ব্যাপারটা কি? আইরিশ লিলি তো আসলে বেসিক্যালি ইনফ্লুয়েন্স অফ মানে জাপানিজ পেইন্টিং। জাপানিজ পেইন্টিং এর মধ্যে আইরিশ লিলি প্রচন্ড পরিমাণে ছিল। মানে আইরিশ লিলিটা আমাদের এখানেও দেখতে পাবেন। আমাদের এখানে আইরিশ লিলির তো অনেকগুলো প্রজাতি আছে, তার মধ্যে আমাদের এখানে দেখা যায় হচ্ছে ইয়েলোটা, যেটা আপনি চারুকলা থেকে যখন ঢুকবেন এন্ট্রেন্স করবেন হাতের ডান দিকে দেখবেন প্রচুর পরিমাণে আইরিশ লিলি। যদিও বা গাছের নাম জানেন না, এটা একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আইরিশ লিলিটা এটা দেখা যায়, কিন্তু বেসিক্যালি ব্লু কালার যেটা আর কি সেই তেমনটা দেখা যায় না, কিন্তু জাপানে প্রচুর পরিমাণে আপনার আইরিশ লিলিটা দেখা যেত এবং এরা ক্ষেত করতো প্রচন্ড পরিমাণে। জাপানে গার্ডেনিং এর জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ। গার্ডেনিং এর খাতিরে এরা প্রচুর পরিমাণে আপনার বিভিন্ন ফ্লাওয়ারের
একটা চাষাবাদ বা উৎপাদন করে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইরিশ লিলি, এবং আইরিশ লিলির পেইন্টিংটা প্রচুর পরিমাণে জাপানে ছিল। এবং হুট করে এখানে আসার পিছনে ঘটনা হচ্ছে ইমপ্রেশনিস্ট আর্টিস্টরা বা পোস্ট ইমপ্রেশনের আর্টিস্টরা বেশিরভাগই জাপানিজ আর্ট দ্বারা প্রচন্ড পরিমাণে প্রভাবিত ছিল, যেটা আমরা কিছু সময় পেইন্টিং গুলোতে দেখতে পাই। যেমন আর্ট ক্রিটিক্স থেকে শুরু করে এরা কিন্তু জাপানিজ পেইন্টিং প্রচন্ড পরিমাণে আপনার আহ ইয়ে করতো, মানে পড়াশোনা করতো জাপানিজ পেইন্টিং গুলো। আমরা একটু দাঁড়ান, মেলটা একটু খুলে আমরা আবার একটু যাই, আর একটু ইনফরমেশনটা পাবেন। আমরা একটু মেলটা খুলে নিই, আমরা এখানেও দেখতে পারি। ইমপ্রেশনিজমের পেইন্টিং এর যদি কোনো কিছু যদি আমাদের টিকাতে আসে, সেক্ষেত্রে কি আমরা জাপানিজ যে মানে একটা প্রভাব, সেটা নিয়ে কি একটা ব্রিফ বর্ণনা দিব? প্রশ্নটা মানে বুঝিয়ে বলেন, আপনি কি বুঝাতে চান সেটা আমি মানে বুঝিয়ে স্যার নেওয়া। আমাদের স্যার আপনি তো পড়াইছিলেন যে জাপানিজ মানে স্টাইল থেকে ইমপ্রেশনিস্ট আর্টিস্টরা খুব বেশি ইন্সপায়ার্ড। তো স্যার হুম। সেক্ষেত্রে যদি আমরা যদি টিকাতে কোনো প্রশ্ন আসে যে এটা নিয়ে একটা টিকা লিখতে বললেন, তো সেক্ষেত্রে কি আমরা এটাকে কি মানে একদম জাপানি স্টাইলকেও বর্ণনা করে তারপর এটা কি ইয়ে করবো, সলভ করবো? আপনার ইচ্ছা, আপনি কি করবেন সেটা আপনি জানেন। মানে আমি আপনাদের কি বলতে যাবো এটা এই ক্ষেত্রে, মানে এই জন্য বললাম প্রশ্ন যখন করবেন তখন একটু বুঝে করবেন। আপনি কোড যদি জানেন, আপনি যদি লিখতে চান তাহলে লিখবেন, আর যদি মনে হয় আপনি লিখবেন না তাহলে আপনি লিখবেন না। এখন এটা ডিপেন্ড করে তো হচ্ছে আপনি প্রশ্নটা কি আসতেছে, কতখানি লিখবেন তার উপর ডিপেন্ড করে, তাই তো? এখন আপনার যখন একটা জিনিস মানে আমি আপনাদের বুঝাতে পারি না যে মানে প্রশ্ন ধরনগুলো মানে অদ্ভুত টাইপের প্রশ্ন হয়, যে আমি এটা কি লিখবো কিনা বা এটা আমি দিতে আপনি জানলে মেজর জায়গাটা আপনাকে দিতেই হবে। মানে একটা আর্টিস্ট যখন একটা জায়গা থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে তখন সেটা আপনাকে দেওয়া উচিত। তারপরে না বিশদ ভাবে যখন আপনি বিশ্লেষণ করতে চাইবেন বা একটা বড় প্রশ্ন যখন আসবে তখন আপনি একটা মিউজিয়ামে কোথায় আছে তা যদি দিতে চান সেটাও দিতে পারেন। তা আমার সাথে আপনার বলার বা ডিসকাশনের কোনো কিছুই নাই যে আমি কতটুকু লিখবো। এমন প্রশ্ন আসে কয় পাতা লিখবো, এটা তো উইয়ার্ড প্রশ্ন। মানে কয় পাতা লিখবেন সেটাও যদি আমি আপনাকে বলে দিই তাহলে কলেজে গিয়ে পড়াশোনা করেন, স্কুলে গিয়ে পড়াশোনা, ইউনিভার্সিটি জি স্যার, বুঝতে পেরেছি। কিছুই বুঝেন নাই। আপনি যেটা বুঝছেন আমি সেটা বুঝছি যে আপনি কিছুই বুঝেন নাই। কারণ আপনি গতবারের পরীক্ষা তো একটা, ওই পরীক্ষাতে আমিও ছিলাম। পরীক্ষাতে একটা ঝামেলা, অনলাইনে পরীক্ষা আপনি সবচেয়ে সিরিয়াস, কিন্তু সিরিয়াসের মধ্যে আপনার কি হয়েছে? কিছুই হয়নি। না মেইল পাঠাতে পারতেছেন ঠিক মতো, না পারতেছেন হচ্ছে ঠিক মতো সেটাকে জমা দিতে। লাস্ট পর্যন্ত আপনার তো মেইলেই যে দিতে হয়েছে, হয়েছে না? স্যার ওই ক্ষেত্রে তো আমার ইমেজ ফাইল অনেক বড় হয়ে গেছিল, সে কারণে যাচ্ছিল না স্যার, সেটাই তো সেটা তো। বলতেছি, আপনি এত বড় প্রিপারেশন নিয়ে লাভটা কি হয়েছে আমাদের বলেন। বরঞ্চ আপনি বেশি আতঙ্কিত মধ্যে দিয়ে থাকেন। সমস্যার জায়গাটাই হচ্ছে এটা, মানে সিরিয়াস এতখানি সিরিয়াস থাকেন পরে দিয়ে এমন জায়গা হয় যে ডাক্তার জন্য ডাক্তার আনা লাগে। আর কিছু লোকজন থাকে না যে অনেক সিরিয়াস থাকে, তারপরে সিরিয়াস হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে থাকে, তারপরে সে পরীক্ষা দিতে পারে না, ডাক্তার যা লিখবেন জেনে শুনে যতখানি লিখা ততখানি লিখবেন, কিন্তু এরকম উইয়ার্ড প্রশ্ন করবেন না যে কতখানি লিখবেন, এগুলো দেওয়া যায় কিনা। আমি এটা বলবো যে আপনি দিয়েন না, সেটা ছোট প্রশ্ন হোক আর বড় প্রশ্নই হোক, লেখার তো একটা ব্যাপার থাকে। কতখানি আপনি লিখবেন, কি জায়গাগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা আপনার কাছে কি কোনটা গুরুত্বপূর্ণ মনে হয় আর কোনটা গুরুত্বপূর্ণ মনে হয় না, সেটা তো আপনি নিজেও জানেন। ঠিক আছে, যখন সবসময় লিখবেন তখন হচ্ছে জেস্ট গুলোকে লিখতে হয়,
সলিড জিনিস লিখতে হয়। একটা পাতা লিখলেও সে পাতার মধ্যে দিয়ে যেন জেসটা থাকে। লিখলেন যদি আবোল তাবোল লেখেন, আবোল তাবোল কখন লিখবেন? অনেক ঘুরে পেঁচায় তখন লিখতে হয়, যখন একটা বড় প্রশ্ন হয় তখন যা জানেন তার থেকে বড় অনেক কিছু করে লিখতে হয়, তখন তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি দক্ষতা দিতে হয়। আর ইয়াটা হচ্ছে অনেকটা, টিকাটা হচ্ছে একটা গবেষণার মতো, যা থাকে কাঠখোট্টা টাইপের জিনিসপত্র দিতে হয়, যে এটা এটা আছে, এটা এটা আছে, এটা এটা নাই, শেষ, সিম্পল কথা। স্যার ওই যে আইরিস ফ্লাওয়ারটা নিয়ে একটু বলতেছিলেন। হ্যাঁ, আমি আইরিস ফ্লাওয়ারটা বের করতেছি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা। আমি আপনাদের, হ্যাঁ বলেন। ও যেটা বলছিলাম আর কি, আমি বের করেছি আর কি। তো ওটা বেসিক্যালি মানে ইনফ্লুয়েন্সটা কোথা থেকে হচ্ছে, ইনফ্লুয়েন্সটা আর্টিস্টের মধ্যে দিয়ে হওয়ার পিছনে ঘটনাটা মানে সবচেয়ে বেশি মতো। আর একটা হচ্ছে যে ল্যান্ডস্কেপ, যেহেতু ওরা করতো প্রচন্ড পরিমাণে, ল্যান্ডস্কেপ করতো প্রচন্ড পরিমাণে, আপনার ল্যান্ডস্কেপ করার ফলে ইমপ্রেশনিস্ট আর্টিস্টরা ল্যান্ডস্কেপে যে আউটডোরে যাওয়ার যে প্রবণতাটা বা ল্যান্ডের দিকে যে ঢোকার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে সবচেয়ে বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যার ফলে আর্টিস্ট অনেক কিছু নিচ্ছে। আরেকটা যেটা বলছিলাম যে কিউরেটরের কথা বলেছিলাম, তাই তো? একজন কিউরেটরের কথা বলেছিলাম, যেটা দাঁড়ান, এই বলে দিই, ক্লাসটা রেকর্ড করতেছি যে। হ্যাঁ এই ক্লাসটা রেকর্ড করতেছি একটু চুপ কর চুপ কর চুপ কর, এটা রেকর্ড হবে। ইমেজও খুঁজে পাচ্ছেন না, একটু ওয়েট করেন। আচ্ছা, পোর্ট্রেট অফ এমিলি জোলার যে কথাটা বলেছিলাম, হ্যালো, জি স্যার। হ্যাঁ, এমিলি জোলা কিন্তু একজন বেশ ভালো ওই সময়টাতে কি আর্ট ক্রিটিক্স এর ব্যাপারে ছিল, এবং সে কিন্তু জাপানিজ আর্ট নিয়ে তখন সাংঘাতিক ভাবে পড়াশোনা করছিল, এবং ইমপ্রেশনিস্ট আর্টিস্টদের আপনার এই যে সাপোর্ট দেওয়া, বেসিক্যালি প্রথম তো এটা বিতর্কিত ছিল। কি ক্ষেত্রে বিতর্কিত ছিল? যে কারণ হচ্ছে যে তাদের ইমেজটা হচ্ছে না, তারা ঠিক মতো ইমেজ ডিটেইল করে আঁকছে না। এটা নিয়ে তো একটা মানে রেড একটা ভালো মন্তব্য আছে, তাই না? মানে ভালো মন্তব্য বলতে হচ্ছে যে একটা তুচ্ছত্ব ভাবে এদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু এমিলি জোলা বেসিক্যালি আপনার আর্টিস্টদের পক্ষ নিয়ে কথা বলছে ফার্স্ট টাইম। তো সে ইমপ্রেশনিস্ট আর্টিস্টদের নিয়ে কথা বলা এবং জাপানিজ আর্টিস্ট মধ্যে দিয়ে ইনফ্লুয়েন্স করা, যে জাপানিজ আর্টিস্টরা তখন কি করছে, এই ব্যাপারগুলো তখন খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও বা ভ্যান গো কখনোই আপনার ইয়েতে যান নাই, কি বলে,
জাপানে যান না, কিন্তু ওই সময়টাতে জাপানিজ পেইন্টিং এবং জাপানিজ যে কার্ড, আপনারা এখনো যদি জাপানে কখনো যান দেখবেন যে ওদের প্রচুর পরিমাণে পোস্ট কার্ড হয় ওই সময়টা থেকে। মানে ওরা এইদিকে খুব ট্যালেন্ট, মানে ছোট ছোট আর্টিস্টের, মানে আর্টিস্টের ছোট ছোট করে আপনার পেইন্টিং পোস্ট কার্ড আকারে ক্রিয়েট করে। যখন কোনো মিউজিয়াম দেখতে যাবেন বা কোনো কিছু করবেন তখন এই পোস্ট কার্ড অনেক আর্ট কিউরেটর বা যারা আর্টিস্ট তারা এগুলো কিন্তু কালেক্ট করে নিয়ে আসে। যখন দেশে নিয়ে আসে এর মধ্যে দিয়েও কিন্তু একটা এক্সচেঞ্জ হয় যে জাপানিজ আর্টিস্টরা কি ধরনের কাজ করছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা ইনফ্লুয়েন্স করার জন্য এটা খুবই বেশ ভালো গুরুত্বপূর্ণ। এবং আর্টিস্টদের সাথে ওই সময়কার আর্টিস্টদের একটা যেমন যোগাযোগও ছিল আবার ঝগড়াঝাটিও ছিল। মানে ইমপ্রেশন আর্টিস্টদের গতকালকে একটা বই কিনলাম হচ্ছে আপনার বাতিঘর থেকে, আপনার যদি কখনো এটা পরেও কিনতে পারেন কোনো ব্যাপার না, বই না ঠিক, ছোট একটা চিঠির খাম, নকতা পাবলিকেশন। এটা এটা হচ্ছে ভ্যান গগ আর হচ্ছে গগার মধ্যে যে বন্ধুত্ব এবং পাশাপাশি তাদের মধ্যে যে ঝগড়া বা বিরোধ, সেটা নিয়ে একটা কনভারসেশন, মানে কনভারসেশন বলতে চিঠি আদান প্রদান, যার মধ্যে দিয়ে ভ্যান গগ এবং গগার মধ্যে একটা আলাপচারিতা পাওয়া যায় যে কি ধরনের কাজ নিয়ে নিয়ে তারা কথা বলছে, এবং হচ্ছে যে কাজ নিয়েও যে তাদের একটা দ্বিমত আছে, এর কাজ কোন কিরকম হচ্ছে বা ওর কাজ কিরকম হচ্ছে, এরকম অনেক ধরনের কথোপকথন তাদের মধ্যে দিয়ে পাওয়া যায়। ওটা 260 টাকা দাম, আপনারা যদি কখনো কালেক্ট করেন খুব ইন্টারেস্টিং ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটা চিঠির খামের মধ্যে দিয়ে অনেকগুলো মানে পেজ, যেটা বই আকারে তারা বের করেছে আর একটা চিঠির আকারেই বের করেছে আর কি। তো সেটা খুব ইন্টারেস্টিং। আমি বলেছিলাম যে গত ক্লাসে যে ভ্যান গগের সাথে গগার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তারা আসলে মতবিরোধের কারণে তারা পৃথক হয়ে যান। দুইজনেই সুইসাইডের আসলে অ্যাটেম্প নিয়েছিলেন, দুইজনে সাংঘাতিক পরিমাণে ক্রেজি, মানে মিলের জায়গা থেকে। তো সেই দিক থেকে ইয়ের কাজও কিন্তু আমি বলছি যে খুব গুরুত্বপূর্ণ, গগার কাজ, মানে কথা প্রসঙ্গে বলছি আর কি, গগার কাজে খুব গুরুত্বপূর্ণ কাজ। মানে গগার যেটা আপনার লাস্ট পড়েছিলাম সেটা একটু দেখেন, হোয়ার ইউ কাম ফ্রম, যে ছবিটা যেটা বিশাল বড় ইমেজ মানে টাইটেল দিয়ে যেটা তৈরি করা, সেটা একটু দেখেন আর কি। তো যাই হোক, আর্টিস্ট যেভাবে প্লে করলো সেটা হচ্ছে যে আপনার থিওরিটিক্যালি বা সায়েন্টিফিক জায়গা থেকে কালারটাকে খুব সাংঘাতিক ভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন, মানে সাংঘাতিক পরিমাণে অ্যাপ্লাইড যে ব্যাপারটা, সে অ্যাপ্লাইটা খুব দুর্দান্ত ভাবে করেছেন। এই কারণে, কারণ এই যে কমপ্লিমেন্টারি কালার যে ইউজ করা, আলোর ক্ষেত্রে যে কমপ্লিমেন্টারি যে কালারের ব্যাপার ইউজ করা হয়, সেটা উনি সাংঘাতিক ভাবে অ্যাপ্লাই করেছেন। যেটা পোস্ট ইমপ্রেশনের মধ্যে সুরাতে কাজটা করেছেন সবচেয়ে ভালো, তার মধ্যে হচ্ছে ভ্যান, বললাম না ইয়েলোর সাথে আপনার বা অরেঞ্জের সাথে ব্লু এর যে কম্বিনেশন, মানে অরেঞ্জের বিপরীতে ব্লু কে যে রিপ্রেজেন্ট করা, সেটা ইয়েলো গ্রিনের সাথে সাথে রেড কে যে রিপ্রেজেন্ট করা, তার একটা ভালো ব্যাপার পাওয়া যায়। এরকম একটা দুইটা ছবি আছে, একটা হচ্ছে দেখবেন যে আইরিশ লিলির প্রেক্ষাপটে দেখবেন ব্লুটাকে গ্রিনটাকে যেভাবে পাতার মধ্যে রিপ্রেজেন্ট করেছে, সেক্ষেত্রে ল্যান্ডটাকে রিপ্রেজেন্ট করেছে রেড দিয়ে। আবার তারই আরেকটা কাজ দেখবেন, গ্রিনফিল্ড নামে একটা মনে হয় মানে গম ক্ষেত আর কি, ওই যে শস্য যখন পেকে যায় তখন কি হয়, একটু ইউলিশ হয়ে যায় বা অরেঞ্জ হয়ে যায় না, তো অরেঞ্জের শস্যতে অরেঞ্জ দিচ্ছে, আবার ল্যান্ডে আবার দেখবেন যে খুব একটু গ্রিনের প্রভাবটা রয়েছে বা গ্রিনটাকেও অ্যাপ্লাই করছেন। তো এই যে কালারটাকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা বা দুইটার দিক থেকে যে রিপ্রেজেন্ট করা, যে কিভাবে কিছু কিছু সময় গাছপালাতে চলে আসতেছে, আবার কিছু সময় ল্যান্ডের জায়গায় ল্যান্ডকে রিপ্রেজেন্ট করতেছে, আবার কিছু কিছু জায়গাতে যেখানে আহ শস্যের জায়গাটাই আছে অরেঞ্জ বা ইয়েলো বা রেডিশ, তখন আবার সেই জায়গা থেকে আকারে রিপ্রেজেন্ট করার একটা প্রবণতা, মানে শেডের জায়গা থেকে। তো এগুলো বেশ ভালো অ্যাপ্লাই করেছে হচ্ছে যে আপনার এই পোস্ট ইমপ্রেশনিজমের আর্টিস্টরা, এটা একটা দক্ষতার সাথে এটাকে অ্যাপ্লাই করেছে, যার ক্ষেত্রে আইরিশ লিলি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। বাট এটা মানে ভ্যান গগের অনেকটা
বাস্তব এবং অবাস্তবের সাথে মিল রেখেই ব্যাপারটা তৈরি করা হয়েছে। কেন? কারণ হচ্ছে যে বেসিক মানে ভ্যান গগ যখন ছবি আঁকতেন তখন দেখবেন যে থাকে এবং ঠিক কালারের একটা প্রবণতাটা যেমন আছে, সাথে সাথে সাবজেক্টের সাথে সাথে একটা ইমাজিন করার একটা ক্ষমতা আছে। মানে ইমাজিন করা বলতে উনি একটা ল্যান্ডকে দেখেন, ল্যান্ডের মধ্যে দিয়ে আবার উনি নিজের মতো করে রূপক ভাবে বা ভিজুয়াল ক্ষমতাটা এত পরিমাণ বেশি ছিল যে যেই জায়গাটাতে আরেকটা গল্প তৈরি করেন, একটু আহ রূপক অর্থের গল্প তৈরি করার যে ব্যাপারটা বা সিম্বলিক হয়েছে সেভাবে তৈরি করছে। দেখবেন যে সবগুলো গাছের যে ফ্লাওয়ার গুলো সেগুলো সবই দেখবেন মনে হয় যে মানে মানুষ যখন উঁচু হয়ে কথা বলে বা ঘাড় নত করে কথা না বলার যে প্রবণতাটা, সেটা কিন্তু মানে মানুষের মধ্যে যখন দেখবেন একটা অনেস্টি থাকে, তখন কিন্তু সে কিন্তু খুব সরাসরি কথা বলে, চোখের দিকে চোখ অনেস্টি হয়, দেখবেন সে সবসময় একটা মাথা নুয়ে কথা বলার একটা প্রবণতা থাকে। মানে এটা একগুয়ে টাইপের ছিল তো ভ্যান গগ, যার কারণে দেখবেন যে ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেখবেন যে কোনো নোয়ানো টাইপের ফ্লাওয়ার তেমন একটা পাওয়া যাচ্ছে বা ওরকম কোনো মানে আইরিশ লিলিতে ওরকম দেখা যায় না। আরেকটা যেটা দেখবেন যে আইরিশ লিলির মধ্যে সবগুলো বলেন। স্যার এখানে হচ্ছে এরকম কেন হলো যে আইরিশ যে ফুলগুলো আছে ওইটার ঊর্ধ্বমুখী হওয়াটা নত না হওয়ার সাথে মানে কম্পেয়ার করতেছে, কিন্তু স্যার আমরা এর আগে যখন দেখছিলাম যে যে স্ট্যারি নাইটে ওখানে যে হচ্ছে চার্চের ঊর্ধ্বমুখী হওয়াটা ওইটা তো আবার ঈশ্বরের কাছাকাছি যাওয়ার একটা প্রবণতার কথা বলতেছিল, তো এই দুইটা হচ্ছে ডিফারেন্স কেন হয়ে গেল? ডিফারেন্স কোথায় হলো? মানে ডিফারেন্স হওয়াটা মানে গডের সাথে কানেক্টিভিটি তৈরি করাটা আর আপনি যখন নিজেকে রিপ্রেজেন্ট করাটা দুটো তো দুই জিনিস। একটা হচ্ছে যে একটা যখন তাল গাছ, বিনোদ বিহারী যখন একটা তাল গাছ যখন আসছে, আপনি দেখে তো মনে করবেন এটা একটা তাল গাছ পুকুরের পাড়ে। যখন আর্টিস্ট বলতেছে এটা আমি নিজেই একটা একাই আমি লোনলি, তখন তো সে নিজেকে কমপ্লিমেন্টারি জায়গা থেকে সে রিপ্রেজেন্ট করতেই পারে, পারে না? সবগুলো কেন গডের সাথে রিলেটেড হইতে হবে? আচ্ছা স্যার, বুঝতে পারছি। তো মানে আপনারা ডিসিশন যখন নেন খুব একরোখা ডিসিশন কেন নেন যে ওর সাথে ওটাই হইতে হবে, এমন কোনো ব্যাপার আছে কি? স্যার আমি আর্টিস্ট তো ভাবছিলাম যে এটাও তো ওর মৃত্যুর 1 বছর আগে করা, তো ওই কোন মানে হুম, ওই দিক থেকে একদম। ওটার সাথে বেসিক্যালি ধরেন একটা মানুষ যখন মৃত্যু যখন ও তৈরি করতেছে, এই জন্য বললাম যে থিওর সাথে যে ওর কনভারসেশন, ভ্যান গগের যে কনভারসেশন, সেখানে ও তার তার মানে কম পয়সা দিয়ে ছবি বিক্রি করার যে বিষয়টা সেটা সে করতে নারাজ। যেটা 50 সেন্টে মানে বিক্রি করতে পারতো খুব কম দামে, কিন্তু সেটা প্রিয় একটা ব্যাপার ছিল। এবং থিও লাস্ট পর্যন্ত এর ছবি যদি বা শেষ দিকে আর কি যখন হচ্ছে সে মারা যায় তখন একটা এক্সিবিশন করে, কিন্তু থিও কি পারতো না যে বেঁচে থাকাকালীন এক্সিবিশন করতে, সে যেন একটা ভালো জায়গাতে পৌঁছাক, সেটা তো সে পারতো। কিন্তু বেসিক্যালি ভ্যান গগই রাজি হয়নি কখনো, সে সরাসরি ওই জায়গাতে রাজি হয় না। কারণ হচ্ছে যে সে কখনো নিজের কাজ নিয়েই এত বেশি স্যাটিসফাইড ছিল না, এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে কাজ যে সে করছে অত বেশি স্যাটিসফ্যাকশন। যদি বলেন যে তাহলে কি ভ্যান গগের কাজ খারাপ, খারাপের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন লেভেল থাকে, যেটা সেই স্যাটিসফ্যাকশন লেভেল থেকে সে তার ওয়ার্ক গুলোকে কখনো এক্সিবিট করতে মানে চান নাই, সে মনে হয়েছে আরো ভালো ছবি আঁকবেন। এই যে নিজের সাথে নিজের একটা কম্প্রোমাইজ করা বা নিজের সাথে নিজের মাথা নত না হওয়া, সে তো অনেক স্ট্রাগলের মধ্যে দিয়েও ছবি এঁকে গেছেন। সাংঘাতিক পরিমাণ মানসিক ভাবে অসুস্থ ছিলেন, অসুস্থতার মধ্যে দিয়েও হচ্ছে ছবি আঁকছেন। তাহলে ছবি আঁকার সাথে তার একটা কানেক্টিভিটি যেটা তৈরি হয়েছে সেটা কি সার্বিক দিকে যেরকম করে। এখন ধরেন আপনার যদি অবস্থা বেশ খারাপ থাকে তখন আপনি কি করবেন? পুরো ছবি আঁকা বাদ দেন, বাদ দিয়ে অন্য কিছু যদি করা যায় সেটা করি, কিন্তু সে তো সেখানে মাথা নত, দারিদ্রতার কাছে মাথা নত অন্যায়। তাহলে কি এখানে ঈশ্বরের কথা বলা হয় নাকি নিজের কথাটা বলা হয়? জি স্যার, বুঝতে পারছি। যাই হোক, আরেকটা যেটা হচ্ছে যে ফ্লাওয়ারের যে বিষয়টা দেখবেন ওইখানে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার আছে প্রচন্ড পরিমাণে।
মানে একটা অনেকগুলো ফুলের মধ্যে দিয়ে দেখবেন একটা হোয়াইট কালারের ফ্লাওয়ারটা, এটাকে মানে অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিসের দিকে বলা হচ্ছে সে নিজেকে ওইখানে রিপ্রেজেন্টও করছে। তা আর্টিস্টদের রূপকর্থে একটা ফ্লাওয়ারের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট হতে পারে, তার একটা বড় উদাহরণ এটা আইরিশ লিলির জায়গা থেকে আপনি চিন্তা করতে পারেন। যে সবসময় যে আমরা পোর্ট্রেট দিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করি তা কিন্তু না। আপনি খেয়াল করে দেখেন এখানে একটা বাম দিকের একটা সাদা রঙের ফ্লাওয়ার আছে, মানে ওটা ভ্যান গক নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করছে যে শুট করে এতগুলো ব্লু কালারের মধ্যে দিয়ে, এবং ইয়েলো পিছনে গাঁদা ফুল আছে প্রচন্ড করে। তো এখন আমাদের পড়ার সময় দিক। পজিশনের যায় মানে পুরো ছবিটার মধ্যে দিয়ে নিজেকে আইসোলেটেড করে ফেলছে। বুঝতে পারছেন যে কি করে আইসোলেটেড করা হয়, মানে চারপাশে সবাই আছে কিন্তু তারপরও আপনি আলাদা। সেই ছবির এটা একটা বিশাল বড় একটা দিক আপনি বলতে পারেন। আর এই হচ্ছে আইরিশ লিলির ঘটনা আপনাকে বলা হচ্ছে। আর তো তেমন একটা কিছু নেই আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার বারবেজন স্কুল আর আশিকান স্কুলের মধ্যে পার্থক্যগুলো যদি আরেকবার একটু বলে দিতেন। বারবাইজান স্কুলটা বেসিক্যালি শুরু হয়েছিল আপনার রিয়েলিজমের সময়, মানে রিয়েলিজমের সময় শুরু হয়েছিল, কারণ রিয়েলিজমের সময় শুরু যে সবগুলো ইজম একসাথেই প্যারালালি চলছে, তাই তো? তো একসাথে যদি প্যারালালি ইজম গুলো চলে তাহলে কি হবে, মানে কোনো না কোনো ঘটনা এর মধ্যে দিয়ে ওর মানে একটু মিশ্রণ ঘটবে। বারবাইজান স্কুল যখন শুরু হচ্ছে তখন রিয়েলিজমের মোটামুটি সময়, আর ইমপ্রেশনিজমের একটু আর্লি স্টেজ। সেই সময়টাতে বেসিক্যালি কাজ করার যে প্রবণতাটা যেটা ছিল সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি ল্যান্ডস্কেপ করতো এবং গ্রামের দিকেই ল্যান্ডস্কেপটা করতো বারবাইজান স্কুল। এবং বারবাইজান স্কুলের যারা মানে কাজ করতেন বেসিক্যালি তারা অনেকের দ্বারাই ইনস্পায়ার্ড ছিলেন। যেমন হচ্ছে আপনার কনস্টেবলের নাম তো শুনেছেন, যে ল্যান্ডস্কেপে প্রচন্ড পরিমাণে কাজ করতো এবং দুরারের থেকেও এরা ইনস্পায়ার্ড হয়েছিলেন বারবাইজান স্কুলটা। কিন্তু মূল জায়গার যে পার্থক্যর যে জায়গাটা সেটা হচ্ছে এরিয়াটাকে রিপ্রেজেন্ট করে ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে, আর আরকান স্কুল মানে মাতিসের জায়গা থেকে বা ইয়ের জায়গা থেকে একটা শহর কেন্দ্রিক জায়গাকে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে বেসিক্যালি মূল পার্থক্য। বাট দুইজনই আপনার ল্যান্ডস্কেপ তৈরি করছেন, একজন হচ্ছে শহর কেন্দ্রিক ল্যান্ডস্কেপ আর একজন হচ্ছে আপনার গ্রাম কেন্দ্রিক ল্যান্ডস্কেপ। তা আরকান স্কুল বেসিক্যালি ছিল হচ্ছে আপনার একটু শহর কেন্দ্রিক, যেটা আমরা দেখবেন শহর কেন্দ্রিক ল্যান্ডস্কেপ বলতে যেটা বোঝায়, যেমন আপনি যদি রেনোয়ারের কাজ দেখেন, রেনোয়ারের বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার শহর কেন্দ্রিক ল্যান্ডস্কেপ, যেখানে অনেক গ্যাদারিং আছে, প্রচুর পরিমাণে মানুষের গ্যাদারিং পাওয়া যায়। যেমন আপনার আহ, সবচেয়ে ভালো উদাহরণ আমরা যেটা পড়েছিলাম লাঞ্চন অফ দা ভোটিং পার্টি, মানে একটা পার্টির ইমেজ পাওয়া যাচ্ছে, এটা তো ল্যান্ডস্কেপিং। সেই জায়গা থেকে কিন্তু এরা বেসিক্যালি এবং এই ইয়ের যেমন কাজ আপনি দেখবেন যে দুই ধরনেরই কাজই আপনি এখানে পাবেন। পিসারোর জায়গা থেকে ক্যামিলি পিসারোর দেখবেন যে বারবাইজান স্কুলেরও একটা প্রবণতা আছে এবং আবার আরকান স্কুলেরও একটা প্রবণতা আছে, মানে দুই সেক্টরেই বেসিক্যালি অনেক আর্টিস্টরা কাজও করেছেন। ক্যামিলি পিসারোর কাজের মধ্যে দিয়ে সেটা পাবেন। তারপরে আপনার সবচেয়ে বেশি মাত্রায় রুরাল এরিয়া নিয়ে কাজ করেছেন হচ্ছে আপনার মানে মনেটের আগে যারা কাজ করেছেন, বললাম যেটা আর কি, যে মনেট মানেট এরা সবাই আরকান স্কুলের। কিন্তু রিয়েলিজমের সময় যে এরকম আপনি কাজগুলো দেখতে পান, রিয়েলিজমের সময়ের যে কাজ সেটা হচ্ছে বারবাইজান স্কুলের কাজ। যেমন হচ্ছে আপনার মিলেটের যে কাজগুলো, এগুলো যদিও বা রিয়েলিজমের জায়গা, বাট বারবাইজান স্কুলটা তখন থেকেই বেসিক্যালি শুরু হচ্ছে। এরা দেখবেন রোলার এরিয়া নিয়ে বেসিক্যালি কাজ করতেছে। তারপরে আপনার গুস্তাভ পূর্বেরও
এরাও বারবার আজকে স্কুলেরই সদস্য, কিন্তু রিয়েলিজমের জায়গা থেকে, কিন্তু দুইটা জায়গা থেকেই স্কুলিং তৈরি হচ্ছে ল্যান্ডস্কেপের দিক থেকে, এই মানে রিয়েলিজম থেকে ইমপ্রেশনিজম পর্যন্ত। একটা হচ্ছে গ্রাম ভিত্তিক, মানে আর একটা হচ্ছে শহর ভিত্তিক। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওই যে ডুমিয়ারের যেটা থার্ড ক্লাস ক্যারেজের কথা যেটা বলছিলাম, সেটা একটু দেখেন, মানে সেটাও গুরুত্বপূর্ণ। মানে আগেই বলেছিলাম আর কি, থার্ড ক্লাস ক্যারেজটা এখানে একটা গুরুত্ব সহকারে আছে। আর তো কারো প্রশ্ন নাই? স্যার লাস্টের ওইটা কি বললেন, আবার একটু রিপিট করবেন? কোনটা? লাস্টে যে নামটা বললেন। থার্ড ক্লাস ক্যারেজের কথা যেটা বলেছিলাম আপনাদের, মানে যেটা হচ্ছে যে রিয়েলিজমের একটা ছবি আর কি, সেই ছবিটার কথা বলেছিলাম যে একটু দেখেন আর কি। মানে গুরুত্ব সহকারে দেখতে বলছি আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। যারা দুর্বল তারা প্রশ্ন করতে পারেন, যারা সবল আছেন তারা প্রশ্ন করার দরকার নেই, তারা যথেষ্ট পরিমাণে সবল। দুর্বল কারা আছেন তারা বলেন, কি কারা কোনো কোনো কনফিউশন আছে কিনা? মানে যা দেওয়া হচ্ছে তার থেকে তো পাস করতে পারবেন মনে হয় নাকি? যে একবারে পাস করবেন না, কি আছেন এরকম? যেগুলো দেওয়ার পরও মনে হয় যে পাস করবেন না, সে কি আছেন? কেউই নাই। বেশ ভালো, এটা এটা শুনে বেশ ভালো লাগতেছে। যাই হোক, দেবাজ্যোতি তার কোনো প্রশ্ন নাই নাকি? মানে আমার মানে ভয়তে পালাইছেন? না স্যার, প্রশ্ন নাই স্যার, বাট প্রশ্ন থাকলেও আর মানে মনে করবেন করি না? না স্যার। না স্যার, সব ক্লিয়ার হ্যাঁ, স্যার। প্রশ্ন থাকলে ক্লিয়ারলি যেটা প্রশ্ন সেটা প্রশ্ন করবেন, কতখানি লিখবেন, কারণ ওয়াটার কালার যখন করবেন কতখানি পানি দিলে স্যার ওয়াটার কালারটা হবে, এই ধরনের প্রশ্নগুলো তো মুশকিল। ওটা তো আমি অ্যান্সার দিতে পারবো না। পারবো? যে কিভাবে স্যার ওয়াটার কালারটা করলে কতখানি পিগমেন্ট নিবেন আর কতখানি পানি নিবেন, তাহলে ওয়াটার কালারটা ভালো হবে, ওটা তো আসলে দক্ষতার উপর ডিপেন্ড করে। এখন আপনি যখন একটা জিনিস লিখবেন, এই লিখার পিছনে তো আপনি কতখানি লিখবেন সেটা তো আপনার উপর ডিপেন্ড করে, তার মধ্যে আপনি সময় কুলাতে পারবেন কিনা তার উপরও তো ডিপেন্ড করে। এখন নিশ্চয়ই শর্ট প্রশ্নেতে যেটা থাকবে সেই প্রশ্নে নিশ্চয়ই সময়টা বেশি দিতে চাইবেন না, কারণ আপনার তো আরো ব্রড কোশ্চেন গুলোকে ফিল আপ করতে হবে। এখন আপনি যদি বলেন স্যার আমি এগুলো দিব কিনা, তাহলে তো মুশকিল, সেটা নিয়ে তো আমি আপনাকে কিছু বলতে পারবো না। আপনি যদি পারেন আপনি ব্রড কোশ্চেনের মতো করেও দিতে পারেন যদি আপনার সময়তে কুলায়, কারণ সেটা তো আমি আপনাকে বলতে পারি না যে ব্রড কোশ্চেনের মতো দিবেন কি দিবেন না, নাকি এটাও আমার বলে দিতে হবে আপনাকে। এই ধারণাটা নিশ্চয়ই আপনার আছে যে আপনি যে পাঁচটা দিবেন, যদি আপনি ঠিক মতো লিখতে চান বা অনেক কিছু যদি ইনফরমেশন দিতে চান তাহলে সময় কুলাতে পারবেন না, এবং সময়টা কোথায় দিয়ে চলে যাচ্ছে, যে লেখায় শেষ হচ্ছে না। আবার যাদের লেখা শেষ হয়ে যাচ্ছে তাদের ইনফরমেশনের অনেক ঘাটতি আছে, সে আপনার আগে বের হয়ে যাবে, বাট আমার মনে হয় না আপনার ইনফরমেশনের এত ঘাটতি আছে। সুতরাং আগে ব্রড কোশ্চেন দিয়ে নেন সবার প্রথমে, যেগুলো পারেন, তারপরে আপনি টিকা যখন দিবেন তখন কতখানি টাইমে আপনারা শেষ করতে পারবেন সেটা আগে দেখেন। তখন আপনি একটু বড় করতে চাইলেও বড় করতে পারেন, ছোট করতে চাইলেও ছোট করতে পারেন। তবে টিকাতে বেশ ভালো নাম্বার থাকে, যদি কেউ টাচ করেন সেটাই ভালো হয়। মানে ব্রড কোশ্চেনের থেকে টিকাতে ছোট হোক আর যেটাই হোক, জেসটা যখন থাকে তাহলে টিকাতে
সার্বিক দিক থেকে অন্যান্য মানে অঞ্চল থেকে বা অন্যান্য জায়গা থেকে এইটাতে নাম্বার উঠানো যায় বেশি। এটা হচ্ছে টিকার ক্ষেত্রে। আর কোনো প্রশ্ন নাই? না স্যার। ওকে, যদি প্রশ্ন না থাকে, যা প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো ভালো মতো পড়তে থাকেন, যা দেওয়া হয়েছে। সুতরাং তা আমার একটা মানে প্রশ্ন ছিল, কে বলেন? স্যার আমাদের পাস মার্ক কততে? আপনার পাস মার্ক কততে? 40 পাইলে পাস করবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার পারবেন আমাদের পাস করতে? স্যার চেষ্টা করবো, জানি না। আপনি কি মানে চেষ্টা করতেছেন, পড়াশোনা শুরু করছেন? না স্যার পড়তেছি, মানে সব আসলে কভার করতে পারবো না তো এখন। কভার করতে পারবেন কেমনে? যা বোঝা যাচ্ছে তো আপনি এখনো পড়াশোনার জন্য মনে হয় না বাসায় আছেন, বাইরে মনে হয় ঘোরাফেরা করতেছেন, তাহলে কেমনে পাস করবেন? না স্যার, ঘোরাফেরা করছি না, বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাচ্ছেন, রাস্তার আওয়াজ পাওয়া যাচ্ছে তো, আমরা তো এতখানি হতবুদ্ধির মধ্যে দিয়ে থাকি না তো। এই জন্য আগে আপনার প্রশ্ন হয়েছে যে কততে পাস। স্যার আমি রাস্তাতে, আমি তো বললাম স্যার। তো সুতরাং এখনো যদি রাস্তায় থাকেন তাহলে কেমনে হবে? কাজ তো মনে হয় না করতে পারবেন, না করতে পারলে কেউই কিছু করতে পারবে না আপনার জন্য। বলেন, বলেন কি জানি বলতে চাইছিলেন স্যার আরেকজন। আমি বলতে চেয়েছিলাম যে স্যার আর্লি রেনেসা থেকে কোনো ইম্পর্টেন্ট কি একটু বলবেন স্যার, মানে এটা একটু ধরা হয়নি। কেন ধরা হয়নি? মানে স্যার আমাদের ধরা হয়েছে, মানে স্যার আর কি এখানে বলা হয়নি আর্লি রেনেসা সম্পর্কে, যদি কোনো বলা হয়েছে, আপনি শুনেন নাই? আমি বলছিলাম লাস্ট সাফার সম্পর্কে, যখন বলছিলাম তখন বলছিলাম যে লাস্ট সাফার সম্পর্কে আর্লি রেনেসা থেকে শুরু করে আপনার আহ বাইজেন্টাইন আর্টের যারা যারা আর্টিস্ট আছে, যারা লাস্ট সাফার গুলো এঁকেছেন, তাদের নিয়ে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস হতে পারে যে তাদের সাথে এদের পার্থক্য জায়গাটা কি। তাহলে ওটা থ্যাংক ইউ। যাই হোক, প্রশ্ন বুঝে মানে লিখেন। আবার প্রশ্ন যদি আবার না বুঝে লেখেন তাহলে খুব মুশকিল আছে আর কি। যেহেতু ইমেজ থাকবে, এটা নিয়ে ভয়ের জায়গাটা থাকে এরকমই, যে ইমেজ যদি থাকে কিছু, সেটা নিয়ে এরা প্রশ্ন করতে পারবে কি, মানে অ্যান্সার করতে পারবে কিনা, সেটা তো একটা বিষয়। মানে এটা তো নতুন একটা বিষয়। এখন এই নতুন বিষয়ের সাথে কেমনে কি খাপ খাওয়াবেন সেটা নিয়ে ভাবি আর কি। যাই হোক, দেখা যাক তারপর এই প্রসিডিউরের মধ্যে দিয়ে। তবে বিগত সময়ের থেকে এবার মনে হয় ইমেজটা কম থাকবে হয়তোবা। যাই হোক, তাহলে প্রিপারেশন নেন, আর কালকে যদি কারো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে এইসব নিয়ে তাহলে কথা বলবেন। ঠিক আছে? আর তো কোনো প্রশ্ন নাই কারো? দেবারও প্রশ্ন নাই আর? থাকলে করেন, সমস্যা নাই। ঝাড়ি খাইলে কোনো ব্যাপার নাই, এই কয়দিনে তো ঝাড়ি খাবেন, এরপরে তো আবার অন্য শিক্ষক আপনাদের পড়াবে, তখন তারা তো ঝাড়ি খাবেন না। না স্যার, কোশ্চেন নাই স্যার। স্যার ঠিক আমার আছে, একটা কথা ছিল, হ্যাঁ বলেন কন্যা। ব্রড কোশ্চেন, ধরেন আমি ব্রড কোশ্চেন লিখতেছি, আমি 4টা লিখলাম, একটা আমি পরে লিখছি, আমি টিকা কি লিখতে পারবো হ্যাঁ, মাঝখানে? বুঝি নাই। মানে ব্রড কোশ্চেনের টিকা কি একসাথে মিলায় লিখতে পারবো, মানে ব্রড কোশ্চেনের পরে টিকা লিখলাম, পরে আবার হ্যাঁ, তা লিখতে পারবেন, মানে ওর তো আপনি যদি ব্রড কোশ্চেন লিখেন তারপর টিকা লিখতে পারবেন না কেন?
না মানে লিখতে পারবেন। লিখলাম আর কি, সিরিয়াল বাই না লিখে। না সেটা কোনো প্রবলেম নেই, সিরিয়াল বাই দিতে হবে এমন কোনো মানে জায়গাও নেই যে সিরিয়াল বাই করতে হবে বা এরকম করে করতে হবে, এমন কোনো ব্যাপার নেই আর কি। মোট কথা আপনার 5টা অ্যান্সার দেওয়া দিয়ে হচ্ছে কথা, কিন্তু আপনি যদি বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই খুব চালাকি সহকারে যেটা করেন সেটা হচ্ছে যে মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় মানে আমরা পাই আর কি, সেটা হচ্ছে যে 5টার জায়গায় 7টাও লিখে রাখে। জানেন এরকম হয় যে মানে 5টা লেখার কথা 5টার জায়গায় সে 7টাতেই অ্যান্সার করে। তো 7টাতে যখন অ্যান্সার করে তখন কি হয় যে নিয়ম যেটা আর কি, কখনো এই কাজটা করতে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। ও বিপদে পড়বেন বলতে এই ক্ষেত্রে বলছি, দেখলাম যে কোনো যেটা ভালো হবে সেটা থেকেই তো নাম্বার দিবে, টিচাররা তো অনেক অমায়িক। কিন্তু নিয়ম যেটা হচ্ছে প্রথম যে 5টা লিখছেন যদি ওইটার পরে আর 2টা থাকে, ওটা যদি ভালো লেখা হয় তাহলে ওই 2টা ক্রসে চলে যায়। বুঝতে পারছেন? মানে এটা একটা সতর্কতা আর কি। মানে মানে খাতা যখন দেখা হয় নিয়ম হচ্ছে যে প্রথম যে 5টা আপনি ফিল আপ করছেন সেটা যত ভালো আর খারাপ হোক প্রথম 5টাই নিবে। এরপরে যদি আর 2টা অ্যান্সারও করেন সেই 2টা ভালো হলেও নিবে না, খারাপ হলে তো প্রশ্নই আসে না। এরকম গত পরীক্ষায় কিছু কিছু ছেলেপেলেরা এই কাজটা করছে, প্রায় 4-5 জন স্কাল্পচার ডিপার্টমেন্টের কিছু ছেলেপেলে আছে, সিরামিক ডিপার্টমেন্টের আছে, এরকম এটা করছিল। করার পরে যেটা সিদ্ধান্ত, যেটা মানে রুলসে লেখা আছে এটা তো জানে না, রুলসে যেটা লেখা ছিল যে প্রথম 5টা নিতে হবে, মানে প্রথম 5টা যেটা করেছেন সেটা নিতে হবে। সুতরাং যদি কোনো প্রশ্ন যদি এমন মনে হয় যে পরে ভালো লিখেছেন তাহলে সেটা কি করবেন, কেটে দিবেন। মানে পরেরটা যদি ভালো লিখেছেন এটা যদি মনে হয় দুর্বল তাহলে প্রথম যেটা আগে লিখেছেন সেটা পুরোপুরি ক্রস দিয়ে দিবেন, এই তাহলে আর কোনো সমস্যা থাকে না। ফোনটা দে। হ্যাঁ আমারটা চার্জে দিতে হবে। যাই হোক এই পর্যন্তই থাকুক, কালকে দেখা হবে। সাহেব, সাহেব কে আছেন? আচ্ছা স্যার বলেন স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, কালকে তাহলে ওই প্রতিটা স্লাইড গুলো নিয়ে আইসেন, আপনার ল্যাপটপটা নিয়ে আইসেন তাহলে। ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে স্লাইড গুলো দেখিয়ে আপনাদের যেগুলো দেখানো বলা হয়েছে সেগুলো সম্পর্কে একটা আবার কারো যদি কনফিউশন থাকে তাহলে সেটা সম্পর্কে ধারণা দেওয়া যাবে। ঠিক আছে? এইটা আমার ওকে, ঠিক আছে, সবাই ঠিকঠাক পড়াশোনা করেন। এইটাই। কালকে যদি কারো যদি লেখালেখি করে নিয়ে আসেন, নোটপাতি যদি কোনো কিছু থাকে সেটাও দেখাতে যদি কেউ চান তাহলে দেখান। ধন্যবাদ স্যার। স্যার কালকেও কি অনলাইন অফলাইন ক্লাস হবে? না, অনলাইন অফলাইনে নেওয়ার ইয়ে নাই। কালকে যদি কেউ ডিসকাশন করতে চান, মানে সবাই আসতে হবে তা না, যদি কেউ ক্লিয়ার থাকেন তাহলে হলো। আর যদি মনে হয় ক্লিয়ার না, কালকে লাস্ট একটা প্রতিটা জিনিস নিয়েই হয়তো বা একটু যাদের কোনো সমস্যা আছে, কিন্তু পুরোপুরি স্লাইড দেখিয়ে পড়ানোর যেটা সেটা এখন আর মানে টাইম নেই। সুতরাং কালকে যেটা হচ্ছে এটা একটা গ্রুপ ওয়ার্ক হতে পারে, সবাই একটা ডিসকাশন হতে পারে, এবং সেটা ডিসকাশনের মধ্যে দিয়ে সলভ করার একটা প্রবণতা থাকবে। স্যার অনলাইনে নিতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো আর কি, শুধু অনলাইনে, কারণ স্যার জি যাওয়া স্যার, আসার অনেক অনেক সময় লাগে। আর স্যার সময় নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যই বলছিলাম আর কি আমরা। এখন সময় যদি নষ্ট হয় কি করবেন, আমি বলছি যে টোটাল যখন এক একজনের এক এক রকম সমস্যা থাকবে, তারা সেটা নিয়ে ডিসকাস করবে। এটা বললাম ডিসকাশন একটা জায়গা, মানে ডিসকাশন একটা ব্যাপার। এখন সবাই যদি সামনাসামনি ডিসকাস হয় তাহলে কি হবে, একজনের যখন কথা বলবে তখন সে শুনবে, বা তারটাও সে কি বলতে চায় তার একটা গ্রুপ ডিসকাস যেরকম হয়, সেখানে যে শিক্ষক শুধু পড়াবে তা কিন্তু না, গ্রুপ দিয়ে একটা ডিসকাশন হতে পারে। যেমন যেমন বলছিলেন যে আইরিশ লিলি নিয়ে যেমন একটা বলছিলেন আজকে, এরকম করে একটা গ্রুপ ডিসকাশনের ব্যাপার তৈরি হতে পারে। বা সুপ্রিয় যেমন বলছিলেন যে এটা সম্পর্কে স্যার একটু যদি বলেন, বা অন্য কেউ যদি তার কোনো কিছু তথ্যের ব্যাপার থাকে
সেও সেখানে ইনফরমেশন দিতে পারে। কিন্তু অনলাইনে হলে সেটা কি হবে, অনলাইনে হলে তো সেটা খুব ফলপ্রসূ মনে কোনো কিছু হবে না, যে আমি যেমন বলে যাচ্ছি সেরকম কিছু হবে। তো আমি তো কালকে কোনো কিছু বলতে চাই না, আমি শুনতে চাই যে আপনারা কি কি পড়ছেন বা কি কি পড়ার ব্যাপারটা তৈরি হয়েছে, কারো কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলা হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। কি তোরা কি যাবি না? ডিসকাশন করবি? গ্রুপ ডিসকাশন কর। কর। কিসের গ্রুপ ডিসকাশন?